তাহলে তোমার আশা করি সবাই পড়েছো। তারপরে আমি খুব শর্টলি উইদিন ভেরি শর্ট টাইম আমি এটা আমার রিড আউট করার চেষ্টা করছি এবং তোমরা খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করবো। আশা করি বাসায় তোমরা পড়েছো। বাসায় পড়ে থাকলে তাহলে আমার সুবিধা হবে। সবাই কিন্তু আমাকে শুনতে পাচ্ছ নাকি? যে একজন যদি রেসপন্স করো জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমি পড়ছি, দেখো তোমরা বাসায় পড়েছো। তারপর আমি খুব অল্প সময়ের মধ্যে একটু পড়ে শেষ করছি মিনিট সহকারে বাসায়। এইভাবে মিনিট বাংলা অনুবাদ করবে, এভাবে আমি যেভাবে করার চেষ্টা করছি। অ্যাকর্ডিং টু সাম মিথ অ্যান্ড লিজেন্ড, দেখো এরপরে একটা কমা দেওয়া আছে, মনে রাখবা। এই অংশটুকু হলো একটা এই যে আমি যতটুকু ইয়ে করলাম, এই অংশটুকু হলো একটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজ ক্লজ যেখানেই তোমার কমা থাকবে বা কোনো কনজাংশন থাকবে ওখানে থামবা, থেমে বাংলা মিল করার চেষ্টা করবে। তাহলে দেখো যে তোমার অ্যাকর্ডিং টু সাম মিথ অ্যান্ড লিজেন্ড এর অর্থ হলো তোমার কিছু পৌরাণিক কল্পকাহিনী লোককাহিনী এর মতে, অ্যাকর্ডিং টু মানে হলো অনুসারে বা মতে, মতে গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজীপীর ছিলেন একজন মুসলিম সাধক। who is said to have spread Islam in the parts of Bengal close to the সুন্দরবন। অর্থ হলো যে তোমার গাজী পীর বলা হচ্ছে, গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধক। বলা হয় যাকে বলা হয়ে থাকে হুই সেড টু, ঠিক আছে, হুই সেড যাকে বলা হয় টু হ্যাভ স্প্রেড ইসলাম, ইসলাম ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যাকে মনে করা হয় যে যিনি ইসলাম ছড়িয়ে দিয়েছিলেন কোথায়, ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার বাংলার অঞ্চলে, বাংলার অংশে। কোন অংশে? ক্লোজ টু দ্য সুন্দরবন অঞ্চলের, বাংলা সুন্দরবন অঞ্চল যে আছে এই সুন্দরবন অঞ্চলের আমার গাজীপীর নামক একজন মুসলিম সাধক ছিলেন যিনি ইসলাম প্রচার করেছিলেন, এটা বলা হয়ে থাকে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তার অনেকগুলো অলৌকিক ক্ষমতা ছিল। পেসিভ ভয়েসে এটা দেওয়া আছে, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তিনি অনেক অলৌকিক ঘটনা ঘটাতে পারতেন। বাংলা বাঙালির মতো করতে হবে, ঠিক আছে, নিজের মতো করে গুছিয়ে বাংলা করার চেষ্টা করতে হবে। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, এটাকে তুমি বলতে পারো যে তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, তিনি কৃতিত্ব দেখিয়েছিলেন অনেকগুলো অলৌকিক ক্ষমতা, অলৌকিক ঘটনা ঘটানোর ক্ষেত্রে, এটাও বলতে পারো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল একটা কানেক্টর। এই ব্যাপারগুলো আমাদের সেন্টেন্সের মধ্যে কোন কোন অংশটুকু কি এর পরিচয়গুলো তোমরা যদি জানো তাহলে এগুলা তোমার কাজে লাগবে। ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমালস এন্ড মেক দেম ডসাইল, তিনি সম্ভবত, সাপোজলি সম্ভবত, হি কুড সাপোজলি কাম কাম তিনি সম্ভবত শান্ত করতে পারতেন, কেনের পাস্ট ফর্ম কুড, ঠিক আছে, তিনি সম্ভবত শান্ত করতে পারতেন, কাদেরকে শান্ত করতে পারতেন? ডেঞ্জারাস অ্যানিমালস, হিংস্র যে প্রাণী ছিল, হিংস্র জীবজন্তু, এদেরকে উনি শান্ত করতে পারতেন, ঠান্ডা করতে পারতেন। ওকে, এন্ড মেক দেম ডসাইল, এবং তাদেরকে বসে আনতে পারতেন, তাদেরকে বসে আনতে পারতেন। মেক, মেক, গেট, হেল্প, তোমার নিশ্চয়ই জানো এগুলো পজিটিভ ভার্ব। ওকে, দেখো এই জায়গা মেক দেম ডসাইল, তাদেরকে বসে আনতে পারতেন। ওই যে কুড শব্দটা, কুড মডাল ভার্বটা আগে ইউজ হয়েছে। হি ইজ ইউজুয়ালি depicted in pots or scroll paintings, তাকে সচরাচর ভাবে চিত্রিত হতো, অঙ্কন করা হতো, তাকে চিত্রায়িত করা হতো কোথায়? ইন পটস, পট, এটা পটটা বাংলা শব্দ, যে কারণে দেখো ইতালিক ফর্মে লেখা আছে PAATS, পটস মানে পট। পট থেকে পটুয়া, তোমরা নিশ্চয়ই জানো পটুয়া অর্থ হলো তোমার চিত্রশিল্পী, যেমন পটুয়া কামরুল হাসান তোমরা পড়েছো। পট থেকে পটুয়া, পট কাকে বলে? পট অর্থ হলো তোমার অনুভূমি, তোমার পার্সপেক্টিভ,
যার মধ্যে নরমালি ছবি আঁকা হয় তাকে বলা হয় পট, ঠিক আছে। অর স্ক্রল পেইন্টিং, এই যে পট শব্দটার আবার ইংলিশ করা হচ্ছে স্ক্রল পেইন্টিং। এটা স্ক্রল অর্থ তোমার লেখ্যচিত্র, লেখ্যচিত্রের সাহায্যে তাকে চিত্রায়িত করা হতো। কি অবস্থায় চিত্রায়িত করা হতো? রাইডিং এ ফিয়ার্স লুকিং, এটা উচ্চারণটা অনেকে ফায়ার্স বলে, ফায়ার্স না, এটা হলো ফিয়ার্স। রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, কি অবস্থায়? যিনি একদম ভয়ানক, ভীতিকর বা ভয়ানক অবস্থায় তাকিয়ে রয়েছে এমন হিংস্র তোমার বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারকে সংক্ষেপে বলা হচ্ছে বেঙ্গল টাইগার। বেঙ্গল অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে উনি চড়ে আছেন, রাইড অর্থ চড়া, চড়ে আছেন এমন একটা হিংস্র তোমার ভয়ানক বা ভীতিকর অবস্থায় তাকিয়ে রয়েছেন এমন আমার একজন বেঙ্গল টাইগারের, একটা বেঙ্গল টাইগারের পিঠে উনি চড়ে আছেন এই অবস্থায়। আর কি অবস্থায় কি বোঝাচ্ছে? স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে রয়েছে আমার একটা সাপ। এই অবস্থায় তাকে চিত্রায়িত করা হয়েছে। তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের মধ্যে দেখতে পাবা, ওখানে তোমার একটা ছবিটা দেওয়া আছে, ছবিটার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, অর্থাৎ তার হাতে রয়েছে একটা সাপ, উনি চড়ে আছেন একটা তোমার ভয়ানক রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে, তারপরেও তার চোখে মুখে কোনো ধরনের ভয় নেই। এই জন্য এটা বলা হচ্ছে বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। অ্যাপারেন্ট অর্থ হলো স্পষ্ট, স্বচ্ছ, ভিজিবল, দৃশ্যত এমন কোনো কিছু, অর্থাৎ তার চোখে মুখে কোনো বিপদ আপদ লক্ষ্য করা যাচ্ছে না, ভয় লক্ষ্য করা যাচ্ছে না। ওকে, অর্থাৎ উনি স্বাভাবিকভাবে একটা সাপ ধরে আছেন, স্বাভাবিকভাবে একটা রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চড়ে আছেন, এই অবস্থায় তাকে চিত্রায়িত করা হয়েছে। সাধারণত এভাবে তাকে চিত্রায়িত করা হয়েছে, অর্থাৎ এভাবে ছবি পাওয়া গেছে ব্রিটিশ মিউজিয়ামে, এরকম ছবি তোমার পাওয়া গেছে, যেটা হলো আমরা শেষে পাবো। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, আচ্ছা তোমাদের জানিয়ে রাখি, কোনো অংশ যদি তোমার বুঝতে অসুবিধা হয় তোমরা নিঃসন্দেহে তোমার আনমিউট করে আমাকে প্রশ্ন করবো, কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয়। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, অ্যাকর্ডিং টু সাম মিথস এন্ড লিজেন্ডস অর্থ হলো তোমার কিছু পৌরাণিক কাহিনী ও কল্প কাহিনী অনুসারে, আর এখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প মতে, গল্প অনুসারে। হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি আরো কি করেছেন? কুমিরের সাথে লড়াই করেছেন, কুমিরের সাথে যুদ্ধ করেছেন, বাজি রেখেছেন, কুমিরের সাথে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন। হু থ্রেটেন, যে কুমিরগুলো ভয় দেখাতো, দ্য পিপল অফ এ রিজন ফুল অফ ক্যানেলস এন্ড ক্রিকস। ক্যানেল অর্থ হলো তোমার খাল, ক্রিকস অর্থ হলো তোমার নদীর মোহনা বা ছোট নদী, ঠিক আছে, ছোট নদী, অর্থাৎ খাল এবং খাড়ি, ছোট নদীকে অনেক ক্ষেত্রে খাড়ি বলা হয়। আমার খাল এবং খাড়িতে পূর্ণ একটা অঞ্চলের মানুষকে এইগুলা কুমিরগুলো কি করতো? তোমার ভয় দেখাতো, অর্থাৎ ওই তোমার সুন্দরবন অঞ্চলের কথা বলা হচ্ছে, ওই অঞ্চলের অর্থাৎ খাল এবং ছোট নদীতে পূর্ণ একটা অঞ্চলের মানুষদেরকে, সুন্দরবনের কথা বলা হচ্ছে, মানুষদেরকে তোমার কুমিরগুলো কি করতো? ভয় দেখাতো, ভয় দেখাতো। থ্রেটেন, থ্রেটেন অর্থ হলো ভয়, ভয় দেখানো। who threatened the people of a region full of canals and creeks. Indeed, a kind of watery jungle. দেখো ক্রিক, ক্রিক শব্দটার পরে কমা দেওয়া আছে, যে দেখো কমা, ক্রিকেট পরে কমা দেওয়া আছে, তাহলে তোমার দেখো কমা দেওয়া আছে, কমার পরে অ্যাপোজিশন ইউজ করা হচ্ছে। অ্যাপোজিশন তোমরা জানো যে তোমার নাউনের পরিচয়, অ্যাপোজিশনটা হলো নাউনের অতিরিক্ত একটা পরিচয়। অর্থাৎ এ রিজন ফুল অফ ক্যানলস এন্ড ক্রিকস, এটা কোন অঞ্চল? প্রকৃতপক্ষে এক ধরনের এ কাইন্ড অফ ওয়াটারি জাঙ্গল, এক ধরনের পানিতে ডুবন্ত এক ধরনের জঙ্গল, ম্যানগ্রোভ বন যেটা আমরা জানি, ওটা যেটা কি তোমার কোথায় আছে? বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের
বঙ্গোপসাগরের সীমানা ঘেঁষে, ওকে, সীমানায়, বঙ্গোপসাগরের সীমানায় যে ওয়াটারি জঙ্গল আছে, ওয়াটারি জঙ্গল মানে হলো ওয়াটার, ওয়াটার মানে হলো পানি, আর ওয়াটারি মানে হলো আহ, তোমার জলজ, ঠিক আছে, জল থেকে জলজ। ওয়াটারি জঙ্গল অর্থ হলো যে জঙ্গল তোমার নর্মালি পানিতে ডুবে থাকে, এরকম ম্যানগ্রোভ বনকে বলা হচ্ছে। বঙ্গোপসাগরের তীরে সীমানায় এই সমস্ত অঞ্চলকে বলা হচ্ছে, ওই সমস্ত অঞ্চলের তোমার প্রচুর তোমার সরীসৃপ জাতীয় প্রাণী, বিশেষ করে এই যে ক্রোকোডাইলস, ক্রোকোডাইলস অর্থ হলো তোমার কুমির। এই কুমিররা তোমার এদেরকে আশেপাশের যারা বসবাস করত মানুষদের বাড়িতে হামলা করত, বা হলো মানুষজন আমার ইয়ের জন্য যখন যাইতো সুন্দরবনে, ওই সমস্ত খাল খাড়িতে যখন মাছ ধরতে যেত জেলেরা, তখন হলো তাদেরকে আক্রমণ করত। তো এটাকে বলা হচ্ছে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সতর্ক এবং আমার সজাগ উপস্থিতির কারণে। কার? গাজী পীরের, ঠিক আছে, গাজী পীরের সতর্ক এবং সজাগ উপস্থিতির কারণে all predatory animals were said to have been kept within bounds, সব ধরনের শিকারী প্রাণী, শিকারী যত জন্তু ছিল, কুমির, তারপর হলো তোমার এই যে বাঘ বা অন্যান্য প্রাণী যেগুলো হলো তোমার শিকার ধরে খায়, ঠিক আছে, অন্য প্রাণীকে শিকার হিসেবে আমার গ্রহণ করে, এদেরকে বলা হচ্ছে তোমার প্রেডেটরি অ্যানিমালস, শিকারী প্রাণী। সব ধরনের শিকারী প্রাণী তোমার ওয়ার said to have been kept within bounds, বসে এসেছিল, বাধ্য হয়েছিল, বসে এসেছিল, অর্থাৎ তোমার তারা আর ক্ষতি করতে পারেনি ইয়ের কারণে, এই গাজী পীরের কারণে, কারণ গাজী পীরকে দেখে তারা ভয় পেত। এটা কিন্তু তোমার বাস্তবের সাথে মিল নেই, যে কারণে দিস আর কল্ড মিথস এন্ড লিজেন্ডস, ঠিক আছে, এগুলো হলো কল্প কাহিনী। এখনো সুন্দরবন অঞ্চল বা তোমার খুলনা অঞ্চলে এখনো এই সমস্ত গল্প এখনো আছে। গাজী পীর, গাজী পীর, গাজী কালোর কিচ্চা, এটা এক সময় হলো আমাদের অঞ্চলেও হতো, ঠিক আছে, লোক কাহিনী, গল্প কাহিনী, এইভাবে গল্পগুলা রচিত হয়েছে। আচ্ছা, তার সজাগ উপস্থিতি এবং সতর্ক উপস্থিতির কারণে সব ধরনের শিকারী প্রাণীগুলো বসে এসেছিল, তার কথা, তার উপস্থিতি, সজাগ উপস্থিতির কারণে সে ওই সমস্ত অঞ্চলে ঘোরাফেরা করত, ঠিক আছে। ওই যে যে কথা তোমার আমরা একটা চিত্রের বর্ণনা দিলাম, যে তোমার রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চড়ে আছেন এবং হাতে একটা আমার সাপ আছে, এরকম অবস্থায় উনি ছুটছেন, ছুটে চলেছেন এর ভিতরে, বন জঙ্গলের ভিতর দিয়ে। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এটা আরো বিশ্বাস করা হতো যে he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands, আরো ধারণা করা হতো যে, অর্থাৎ লোককথা, লোক কাহিনীতে আরো এগুলা আছে যে তিনি গ্রামবাসীদেরকে আমার বন জঙ্গলের নিকটবর্তী বসবাস করতে সাহস জুগিয়েছেন, এবং আমার এই বন জঙ্গলের নিকটবর্তী যে জমি ছিল, এই জমিগুলোকে চাষাবাদ করার ক্ষেত্রে উনি সাহস জুগিয়েছেন, ঠিক আছে। কারণ ওই যে ভয় পেত যে কুমির আছে, বা হচ্ছে অন্যান্য তোমার রয়্যাল বেঙ্গল টাইগার আছে, বা কিংবা অন্যান্য প্রাণী আছে যেগুলো তোমার তাদেরকে আক্রমণ করতো, মানুষদেরকে আক্রমণ করতো, যে কারণে তারা বন জঙ্গলের আশেপাশের যে জমি জমা ছিল এগুলাতে তারা বসবাস করতো না, দূরে গিয়ে বসবাস করত। তো এই গাজী পীর, তার যে অলৌকিক ক্ষমতা, তার যে অলৌকিক শক্তি, স্পিরিচুয়াল পাওয়ার, এটার দ্বারা উনি আমার গ্রামবাসীদেরকে বন জঙ্গলের নিকটবর্তী বসবাস করতে সাহস জুগিয়েছিলেন, ঠিক আছে। তাদের এবং সেই সাথে তোমার বন জঙ্গলের পার্শ্ববর্তী যে তোমার জমি ছিল, এই জমিগুলোকে চাষাবাদ করতেও উৎসাহিত করেছিলেন এবং সক্ষম করেছিলেন।
উনি সাহস দিয়েছেন যে আমি আছি, কৃষকদেরকে সাহস জুগিয়েছেন, গ্রামবাসীদেরকে সাহস জুগিয়েছেন, আমি আছি, তোমাদের কোনো ভয় নেই, তোমরা আসো, চাষাবাদ করো, বাঘ আক্রমণ করবে না, কুমির আক্রমণ করবে না, আমি ওগুলাকে প্রতিহত করব। ওকে, কনসিকুয়েন্টলি, ফলে, ফলশ্রুতিতে, এটাও একটা কানেক্টর, এর ফলে পিপল অফ দিস রিজনস উড প্রে টু হিম ফর প্রোটেকশন। ফলে এই যে ব্যবস্থা গ্রহণ করার সে যে সজাগ উপস্থিতি কারণে ফলশ্রুতিতে এই অঞ্চলের মানুষ তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হতো, এই যে নিরাপত্তার জন্য তাকে আমার করত, তাকে আমার দোয়া করত, ঠিক আছে, উড প্রে টু হিম ফর প্রোটেকশন, এই নিরাপত্তার জন্য তাকে দোয়া করত। দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীরের এই যে গল্পের কথা বললাম, এগুলো কিন্তু বাস্তব নয়, মনে রাখতে হবে। এগুলা আমরা যে তোমার এটা পড়ছি, ইউনিটটা পড়ছি মিথস এন্ড লিজেন্ডস, ঠিক আছে, এগুলো পৌরাণিক কাহিনী। হ্যাঁ, পৌরাণিক কাহিনী, এগুলা তোমার লোক মুখে, মানুষের মুখে মুখে এগুলা চলে এসেছে এবং এগুলা তোমার লোক সাহিত্যে স্থান পেয়েছে। বলা হচ্ছে দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীরের যে গল্প, এই যে গল্পের যে ধরনের গল্পের কথা বললাম, এই ধরনের অনেক গল্প আছে যেগুলো, যে গল্প হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফক দেখো তোমার দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফক লিটারেচার, এগুলো তোমার লোক সাহিত্যে স্থান পেয়েছে, সংরক্ষণ করা হয়েছে এই গল্প, as well as are and has been performed in indigenous theater। অর্থাৎ একদিকে যেমন এগুলো লোক সাহিত্য এবং চিত্রকলায় তোমার সংরক্ষণ করা হয়েছে গাজীপুরের গল্প, ঠিক একইভাবে এগুলো তোমার ইন্ডিজিনিয়াস থিয়েটার, অর্থাৎ তোমার দেশজ ও যে নাট্য মঞ্চ, এগুলোতে তোমার গাজীপুরের গল্পকে নিয়ে তোমার পারফর্ম করা হতো। এগুলা কিচ্ছা কাহিনী, ঠিক আছে, যে বললাম যে এক সময় তোমার মানুষের বিনোদনের এগুলা অংশ ছিল। এক সময় মানুষ এই গাজী তারপরে হলো এই ধরনের তোমার তাদের কিচ্ছা রচনা করত, ঠিক আছে, গল্প রচনা করত এবং এগুলা তোমার ইয়ের মধ্যে নাট্যমঞ্চে এগুলা মঞ্চায়িত হতো। Some Gaji, in fact, Gajir pots are part of the collection of the British Museum. প্রকৃতপক্ষে কেউ কথা বলছো? স্যার একজন মিউট করে নেই। বুঝি নাই। একজন মনে হয় আনমিউট করা, ও কথা বলতেছে, শোনা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ইয়ে করো, এই তোমার আনমিউট করো, সবাই আনমিউট করো, তাহলে আর অসুবিধাটা হয় না। আনমিউট করো সবাই, দেখি কে। ঠিক আছে, সবাই আনমিউট অবস্থাতেই আছো এখন। ওকে, তাহলে দেখো যা বলছিলাম, তোমার এই গাজীর পট বা গাজীপীরকে নিয়ে চিত্রায়িত যে তোমার লেখচিত্র, এগুলো ব্রিটিশ মিউজিয়ামে, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম, তোমরা জানো, ব্রিটিশ মিউজিয়ামে বেশ কয়েকটা গাজীর পট রয়েছে, তাদের কালেকশনে রয়েছে। ওকে, এই প্যাসেজ যে পড়লাম, বলো কারো কোনো অসুবিধা আছে? যে আমরা পড়লাম, মিনিং বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। হ্যাঁ বলো। তোমার সহজ কথা হলো, আমরা যা পড়লাম এটা টোটাল বাংলাকে আমরা সংক্ষেপে যদি বলি, সেটা হলো তোমার এর আগে এই আমাদের যে চ্যাপ্টার, আমাদের এই অধ্যায়ের নামটাই হলো মিথস এন্ড লিটারেচার, ঠিক আছে, পৌরাণিক কাহিনী এবং সাহিত্য। তো এটা আমরা পড়ছি পৌরাণিক একটা কাহিনী, যেটা বাংলাদেশের অঞ্চলে তোমার প্রচলিত ছিল এক সময়। এগুলা তোমার আমরা বলেছি যে এটা কিচ্ছা আকারে, গল্প আকারে মানুষজন মুখে মুখে, লোক মুখে এটা তোমার মানুষজন বলতো, ঠিক আছে। কি নিয়ে? এটা হলো তোমার একজন তোমার মুসলিম সাধক যিনি ছিলেন, যার নাম হলো গাজী পীর। আমরা বলি পীর, মাশায়েখ, ঠিক আছে। তো ঠিক তেমনি তোমার
এই যে আমাদের যে মিথ যেটা পড়লাম, এই মিথটা হলো গাজী পীর নামক একজন মুসলিম সাধককে নিয়ে, যিনি সুন্দরবনের অঞ্চলে বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে তোমার ইসলাম প্রচার করেছিলেন বলে ধারণা করা হয়। এবং তিনি অনেকগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। উদাহরণস্বরূপ তোমার তিনি হিংস্র জীবজন্তু যেগুলো ছিল তাদেরকে বশে আনতে পারতেন, তাদেরকে হাতে নিয়ে খেলতে পারতেন, তাদের অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের মতো হলো তোমার প্রাণীর পিঠে চড়ে তোমার সুন্দরবন ঘুরেছেন। তাহলে এগুলো কি তোমার অলৌকিক ঘটনা না? এগুলা না, লৌকিক না, এটা পার্থিব না, অলৌকিক ঘটনা যেটা পৃথিবীর সাধারণ নিয়মের সাথে যায় না। যে মানুষ বাঘ দেখে ভয় পাবে, মানুষ বাঘের পিঠে চড়ে বেড়াবে কিভাবে? এই জন্য এগুলো হলো মিথস, এগুলো তোমার পৌরাণিক কাহিনী বা লোক কাহিনী। এবং তোমার তাকে নিয়ে অনেকে তোমার অনেক তোমার চিত্র পাওয়া গেছে, অনেক তাকে চিত্রায়িত হয়েছে বিভিন্ন তোমার মধ্যে লেখচিত্রে পাওয়া গেছে যে উনি রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চড়ে আছেন, তার হাতে একটা সাপ, অথচ সাপ দেখে মানুষ ভয় পায়, তার হাতে একটা সাপ রয়েছে, উনি রয়্যাল বেঙ্গল টাইগারের তোমার ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগারের উপরে, ফিয়ার্স লুকিং মানে হলো তোমার ভয়ানক চোখে তাকিয়ে আছে এমন, এই ধরনের তোমার বাঘের পিঠে চড়ে আছেন, হাতে সাপ রয়েছে এই অবস্থায়। তারপর তোমার কিন্তু তার চোখে মুখে কোনো ধরনের ভয় নেই। এবং কিছু গল্পতে পাওয়া, কিছু গল্প তাকে নিয়ে অনেক গল্প আছে যে উনি তোমার সাথে কুমিরের সাথে লড়াই করতেন, কুমিরের সাথে লড়াই করতেন, যে কুমিরগুলো মানুষকে জ্বালাতন করত তাদেরকে তোমার দমন করেছিলেন এই গাজী পীর, ঠিক আছে? এবং মানুষজন এই তার কারণেই বন জঙ্গলের আশেপাশে বসতি স্থাপন করতে পেরেছিল এবং চাষাবাদ করতে সক্ষম হয়েছিল। এটাই হলো মূল আলোচনা। এবং তোমার গাজী পীরকে নিয়ে যে সমস্ত তোমার ছবি পাওয়া গেছে, এগুলো কয়েকটা ছবি তোমার এখনো তোমার সংরক্ষণ আছে কোথায়? ব্রিটিশ মিউজিয়ামে। ওকে, তাহলে আশা করি এগুলা তোমার শব্দগুলো তোমরা পড়েছো, প্যাসেজের কোনো অসুবিধা নেই আশা করি। এবার আমরা একটু ইয়েতে যাচ্ছি, আমার এমসিকিউ কোশ্চেন সলভে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে তোমার একটা প্যাসেজের উপর ভিত্তি করে তোমার 5টা এমসিকিউ থাকে, মাল্টিপল চয়েস, 5 এর মধ্যে 5, এবং এগুলোর মনে রাখবা বেশিরভাগই তোমার ভোকাবুলারি বেসড কোশ্চেন থাকে। এই কোশ্চেনগুলো সাধারণত ভোকাবুলারি বেসড, শব্দ প্রচুর জানতে হবে, আদারওয়াইজ পারা যাবে না। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সিনোনিম আসে, ঠিক আছে? সিনোনিম, অ্যান্টোনিম, পার্ট অফ স্পিচ, এই টাইপের কোশ্চেন হয়, কিংবা ওই প্যাসেজের উপর ভিত্তি করে প্যাসেজের বিষয়বস্তুর উপর ভিত্তি করেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন করা হয়। যেমন তোমার এখন তোমরা নিজেরা একটু সলভ করার চেষ্টা করবা, আমি তোমাদের হেল্প করবো, কোনো অসুবিধা নেই। তোমরা বলো অর্পিতা, অর্পিতা একটু সলভ করো তো মাল্টিপল চয়েসের এ। অর্পিতা শুনতে পাচ্ছ? অর্পিতা ই করো, আনমিউট করো, আনমিউট করো অর্পিতা, মিউট করা আছে। তোমার মাইকে চাপ দাও, একবার ক্লিক করো, তাহলে হয়ে যাবে। যেটা লাল অবস্থায় আছে ওটা একবার ক্লিক করো। অর্পিতা শুনতে পাচ্ছ? তোবা, তোবা, তোবা আনমিউট করো, তোবা, তোবা একটু পড়ার চেষ্টা করো। জাহিদুল, জি স্যার। হ্যাঁ, ওকে জাহিদুল একটু পড়ার চেষ্টা করো। ওকে, এ নাম্বার পড়ো। শিওর স্যার। জি স্যার। গাজী পীর is said to have spread Islam. জি স্যার। গাজী পীর কোন দিকে আর কি ইসলাম প্রচার করেছিল? দা সাউদার পার্ট অফ বাংলাদেশ, দ্বিতীয়ত হলো দা নর্থার্ন পার্ট অফ বাংলাদেশ,
তারপরে the western part of Bangladesh, the eastern part of Bangladesh, স্যার এ নাম্বার the southern part of Bangladesh, দক্ষিণ অঞ্চলে স্যার। সাউদার্ন, হ্যাঁ, সাউদার্ন, নর্দার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, ওকে, এটাই আর কি স্যার হবে দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। বলা হচ্ছে গাজীপুর ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন ড্যাশ। এর অর্থ হলো যে তোমার মিনিং বুঝতে হবে, মিনিং বোঝা ছাড়া কিন্তু পারা যাবে না, মুখস্থ করা যাবে না, অবশ্যই মিনিং বুঝতে হবে। গাজীপুরকে বলা হয়ে থাকে ইসলাম প্রচার করেছেন ইন ড্যাশ, ড্যাশ অঞ্চলে, কোন অঞ্চলে? দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, তাই তো, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে। ওকে, তারপরটা বলো, বি নাম্বার বলো। জি স্যার, বলো বি, বলো বি নাম্বার। The word legend mentioned in the passage means, প্যাসেজে উল্লেখিত লিজেন্ড শব্দটির অর্থ কি বোঝায়? হ্যাঁ, ট্রু তো সত্য, ফ্যাক্ট হলো প্রকৃতপক্ষে, ফেবল তো এরকম কাল্পনিক স্যার, ফেবল হবো স্যার, ফ্যাবল। আর নন ফিকশন। জি স্যার, তোমাদের একটু জানিয়ে রাখি, যখন তোমরা বাসায় সলভ করবা শুধুমাত্র আনসার ওয়ার্ডটা জানলে চলবে না, অন্যান্য যে তোমার ওয়ার্ড গুলো আছে চারটা অপশনের মিনিং ভালো মতো বুঝতে হবে। তোমাদেরকে জানতে হবে তোমাদেরকে জানতে হবে যে এটা হবে, আর অন্যগুলা কেন হবে না এটাও তো জানতে হবে, অন্যগুলা কেন হবে না এটাও জানতে হবে, ঠিক আছে? তাহলে তোমার অর্থাৎ শুধুমাত্র আনসারিং ওয়ার্ড যেটা আছে ওটা জানলে চলবে না, ঠিক আছে? ফ্যাবল হবে, আনসার হবে কি? ফ্যাবল। লিজেন্ড হলো পৌরাণিক কাহিনী, ট্রুথ মানে হলো সত্য, ট্রুথ, তো লিজেন্ডের এটা অ্যান্টোনিম। জি স্যার, লিজেন্ড হলো জি স্যার, কাহিনী, কল্পনা আছে যেখানে, কল্পনা। আর ট্রুথ মানে সত্য, ফ্যাক্ট মানে সত্য, ফ্যাক্ট মানে ঘটনা, ঘটনা তো অবশ্যই সত্য, ঠিক আছে? ফ্যাবল, ফ্যাবল মানে কল্প কাহিনী। নন ফিকশন, হ্যাঁ, নন ফিকশন মানে, ফিকশন মানে হলো কল্প কাহিনী, আর নন ফিকশন মানে হলো তোমার বানানো কোনো কিছু, তৈরি কোনো কিছু, ঠিক আছে? কল্পনা বা কল্পিত কাহিনী নয় এমন কোনো কিছু, এটাকে বলা হয় নন ফিকশন। ফিকশন মানে হলো কল্পনা, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট বলো, এই বলো তোমার সীমা বলো, সীমা সি থেকে একটু পড়ার চেষ্টা করো, সি। He was credited with many miracles. What does the sentence imply? স্যার, এখানে বলা হয়েছে তিনি অনেক জাদু একটু লাউডলি বলো, লাউডলি। Sir, he was credited with many miracles. What does the sentence imply? হ্যাঁ, আগে আমাদেরকে তিনি স্যার অনেক, প্রশ্নটা বাংলা বুঝতে হবে। প্রশ্ন কি আছে? স্যার তিনি অনেক অলৌকিক ক্ষমতার জন্য অধিকারী তাকে ছিলেন। অধিকারী ছিলেন, তাকে ক্রেডিট দেওয়া হয়। স্যার, এখানে এই সেন্টেন্সটিতে কি বোঝাচ্ছে সেন্টেন্সটি দ্বারা? এটাই আর কি, ইমপ্লাই মানে হলো বোঝানো। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স ইমপ্লাই? এই কথাটা দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, এই কথাটার মানেটা কি? এই তো, এবার পড়ো দেখি কোনটা হবে। Sir, he had magic power. He was a spiritually gifted person. He could deceive people. So he had nothing special in him. Sir, he was a spiritually gifted person. তিনি আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা অধিকারী ছিলেন। তাহলে আনসার হবে কি তোমার? হি ওয়াজ এ স্পিরিচুয়াল গিফটেড পারসন। হি ওয়াজ এ স্পিরিচুয়ালি স্পিরিচুয়াল মানে হলো অলৌকিক, ঠিক আছে? মানে পার্থিব কোনো কিছু নয়, অলৌকিক, অলৌকিক ভাবে তোমার গিফটেড পারসন, যার কাছে অলৌকিক ক্ষমতা ছিল, ঠিক আছে? হি ওয়াজ এ স্পিরিচুয়ালি গিফটেড পারসন, এটাই হবে, অন্যগুলো হবে না, কারণ অন্যগুলোর মিনিং হলো পাওয়ার, তার জাদুকরি শক্তি ছিল না, ওটা জাদুকরি না, ওটা জাদু অন্য জিনিস, ঠিক আছে? স্পিরিচুয়াল তোমার হি ওটা না স্যার, এ নাম্বার, স্যার এ নাম্বারটা বললাম, হি হ্যাড ম্যাজিক পাওয়ার, কারণ তার জাদুকরি শক্তি ছিল না, এইজন্য এ নাম্বারটা হবে না স্যার, এটা। আচ্ছা, তোমার মানে বুঝি নাই, তোমার কথা বলো। স্যার বি হবে, এটা বলতেছি। সেটাই, বি হবে। তুমি বি তাই বলেছো, আমি বুঝতে পারছি, কিন্তু আমি অন্যগুলো পড়তেছি আর কি। অন্যগুলো তো পড়তে হবে, অন্যগুলো কেন হবে না এটা জানতে হবে না? জি স্যার, ওটাই বললাম। হ্যাঁ, ঠিক আছে। তারপর তোমার হি কুড ডিসিভ পিপল, তিনি তোমার লোকজনকে প্রতারণা করতে পারতেন। তারপর নাথিং স্পেশাল ইন হিম, তার মধ্যে বিশেষ কোনো ক্ষমতা ছিল? বিশেষ কোনো ক্ষমতা ছিল না। অবশ্যই বিশেষ ক্ষমতা ছিল, তা না হলে তোমার সাপকে কেন ধরেছেন, ঠিক না?
বা হচ্ছে তোমার রয়্যাল বেঙ্গল টাইগারের পিঠে চড়ে উনি ঘুরে বেড়াতেন কিভাবে? নিঃসন্দেহে তার অলৌকিক ক্ষমতা ছিল। হি ওয়াজ এ স্পিরিচুয়ালি গিফটেড পারসন, এটাই হবে। ওকে ফাইন, ডি নাম্বারটা বলো। The word claim mentioned in the passage mean the কাম, the দ্য claim ওয়ার্ড কাম। what is the কাম দ্বারা কি বোঝানো হচ্ছে? ওকে, কাম অর্থ হলো শান্ত করা। শোনো একটা কথা বলি, কামটা ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আর কামটা নরমালি অ্যাডজেক্টিভ। কাম মানে শান্ত, ঠিক আছে? হি ইজ ভেরি মাচ হি ইজ ভেরি মাচ কাম এন্ড কোয়াইট। প্লিজ বি কাম এন্ড কোয়াইট। কাম মানে শান্ত, কিন্তু এই জায়গায় শান্ত করা, ঠান্ডা করা, নরম করা, এরকম। দ্য ওয়ার্ড কাম mentioned in the passage means, প্যাসেজে উল্লেখিত কাম শব্দটার অর্থ কি? অর্থ কি বলো? এজিটেট। এজিটেট অর্থ হলো তোমার করা, উত্তেজিত করা। এজিটেট উত্তেজিত করা, এটা কি উদ্বুদ্ধ হবে? করা, হবে না। পেসিফাই। পেসিফাই অর্থ হলো তোমার শান্ত করা, ঠান্ডা করা। এটাই হবে। জি স্যার। লাইটেন। লাইটেন অর্থ হলো তোমার বুঝা কমানো। উজ্জ্বলিত। লাইটেন অর্থ হলো বুঝা কমানো। লাইটেন, লাইটেন অর্থ বুঝা কমানো। ওকে, আবার অর্থ হচ্ছে আলোকিত করা। ওকে, আর একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং আছে। এখানে লাইটেন বলতে এই বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মানে তোমার বুঝা কমানো। এটা হলো বুঝা কমানো, এটা হলো শান্ত করা, এটা হলো উত্তেজিত করা, এটা হলো তোমার তোমার ঠিক আছে। দেখো তোমার তাহলে এটা কি হবে? এক্সাসপারেট অর্থ তোমার উত্তেজিত করা, এজিটেট, এক্সাসপারেট, ক্রুদ্ধ করা। এক্সাসপারেট, এগুলো অর্থ উত্তেজিত করা। তাহলে কোনটা হবে? পেসিফাই। ওকে, পেসিফাই। পেসিফাই। পেসিফাই অর্থ শান্ত করা, ঠান্ডা করা। তাহলে উনি তো তোমার বিপজ্জনক প্রাণীকে তোমার ঠান্ডা করতে পারতেন, তোমার বসে আনতে পারতেন, এটা। ওকে, এই নাম্বারটা একটু বলো। In which he is generally illustrated. কার মধ্যে বা কিসের তিনি চিত্রিত, তাকে চিত্রিত করা হয়? চিত্রিত করা হয়। হ্যাঁ, স্যার চিত্রিত স্যার পাত পটস। পটস এটা বাংলা শব্দ, বাংলাটাকে ওইভাবে লেখা হয়েছে, পট থেকে পটস। ওকে, তাহলে কোনটা হবে? পটস, পটে। এ। হ্যাঁ, এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ। বলো তোমার, আমি এগুলো একটু সলভ করে দিচ্ছি, তোমরা একটু দেখো। দ্য ওয়ার্ড স্প্রেড মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস, স্প্রেড অর্থ হলো তোমার করা, ছড়ানো, বিস্তার ঘটানো। কি হবে? আনসার হবে এক্সপান্ড। ওকে, এক্সপান্ড, এটা হবে আনসার। এক্সপান্ড অর্থ হলো বিস্তার ঘটানো, ছড়িয়ে দেওয়া। ক্লোজ মানে হলো নিকটে, কাছে। ফোল্ড অর্থ হলো তোমার করা, কোনো কিছুকে ভাঁজ করা। ন্যারো অর্থ হলো তোমার সরু। তাহলে আমরা 2 নাম্বারটা দেখি। ইন দ্য স্ক্রল পেন্টিংস হি ইজ সিন, স্ক্রল পেন্টিংস এর মধ্যে তাকে দেখা যায়, কি অবস্থায় দেখা যায়? রাইডিং এ ফেরোসাস টাইগার, রাইডিং এ স্ন্যাক। তাহলে এটা কি হবে? রাইডিং এ ফেরোসাস টাইগার, এটা তো বইয়ের মধ্যে দেওয়াই আছে। ওকে, তারপর দেখো 3 নাম্বারটা, দ্য ওয়ার্ড মিরাকল মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স, মিরাকল শব্দটা অর্থ কি? মিরাকল অর্থ হলো তোমার আশ্চর্যজনক কোনো কিছু, অলৌকিক কোনো কিছু। তাহলে কি হবে? ওয়ান্ডার। ওয়ান্ডার হলো আশ্চর্যজনক, আশ্চর্য। রিয়েলিটি মানে বাস্তবতা, বাস্তবতা আর মিরাকল এক জিনিস না। ফ্যাক্ট মানে বাস্তবতা, অথেন্টিসিটি মানে হলো আসল। তাহলে এটা হবে না, তাহলে কোনটা হবে? ওয়ান্ডার, মিরাকল।
যা মিরাকল অর্থ হলো অলৌকিক কোনো ঘটনা, আশ্চর্যজনক কোনো ঘটনা, ওয়ান্ডার। 4 নাম্বারটা দেখো, হুইচ অ্যানিমাল ডিড হি ফাইট অ্যাকর্ডিং টু দ্য স্টোরিজ, গল্প অনুসারে উনি কোন প্রাণীর বিরুদ্ধে লড়াই করেছেন? কোন প্রাণী? টাইগার, বাঘের সাথে লড়াই করেছেন, সিংহের সাথে, পাইথন, পাইথন মানে হলো তোমার অজগর সাপ, অজগর সাপের সাথে, নাকি ক্রোকোডাইল? কি হবে বলো? ক্রোকোডাইল। ক্রোকোডাইল। হ্যাঁ, ক্রোকোডাইল, ফাইন। তারপর 5 নম্বরটা দেখো, আমি শর্টলি শেষ করে দিচ্ছি আর কি, তোমরা এগুলো নিশ্চয়ই বাসায় পড়েছো। অর্থাৎ মিনিং ভালো মতো বুঝতে হবে, সবগুলো অর্থ আমাদের জানতে হবে, শুধু আনসারিং ওয়ার্ডটা জানলে চলবে না। দ্য ওয়ার্ড ডসাইল। আচ্ছা অর্পিতা, তুমি ওই আনমিউট করতে পারো না নাকি? আনমিউটের কি প্রবলেম? ওখানে মাইকের মধ্যে একবার ক্লিক করলেই পারা যায়। স্যার ও আমাকে মেসেঞ্জারে নক করেছিল, ও নাকি ক্লিক করতেছে কিন্তু আনমিউট হয় না, প্রবলেম হচ্ছে। স্যার আমার এখানে মানে নেটটা চলে যাচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার, আবার আসতেছে, আমি টিপ দিচ্ছি, হচ্ছে না। ঠিক আছে, এবার তো ঠিক আছে, ওকে, আমি শুনতে পাচ্ছি। দেখো নেক্সট, তাহলে দেখো তোমার দ্য ওয়ার্ড ডসাইল মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স, ডসাইল শব্দটার অর্থ কি? ডসাইল অর্থ হলো বাধ্য, বশবর্তী হওয়া, বসে যাওয়া, এরকম, কারো বশ মানা, এরকম, বাধ্য। তাহলে আনম্যানেজেবল হবে না, যা ওয়াইল্ড, এটা তো আরো হবে না, ওয়াইল্ড আর আনম্যানেজেবল একই কথা। ওয়াইল্ড মানে হলো বন্য, বুনো, যা তোমার ই নয়, বশ মানানো যায় না, যা ওটাই হলো বুনো, ওয়াইল্ড। কন্ট্রোলেবল, ফেরোসাস, তাহলে কি হবে? কন্ট্রোলেবল, কোনটা হবে? কন্ট্রোলেবল। হ্যাঁ, কন্ট্রোলেবল। হোম ডিড হি ক্যাপেবল, দেখো হোম ডিড হি এনেবল টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, কাদেরকে? রুরাল পিপল, রাস্টিক ফক, টাইগার্স, ক্রোকোডাইলস, কাকে বলো? স্যার এটা প্রবলেম আছে আমার একটু স্যার। স্যার স্যার হোম ডিজাইনেবল লিভ তারপরে স্যার রুরাল তো স্যার গ্রাম লোক, আর রাস্টিক ফ্লোক তো গ্রাম লোক স্যার, তো আমি যদি রাস্টিক ফ্লোক দিই তার হবো না স্যার? আচ্ছা হ্যাঁ, এখন এটাই আর উত্তরমালায় রাস্টিক লোক দেওয়া আছে। আচ্ছা বলো সীমা, কি বললা? স্যার উত্তরমালায় রাস্টিক ফ্লক দেওয়া। আচ্ছা হ্যাঁ, আমি শোনো এখানে একটু বলি যে তোমার রুরাল পিপল অর্থ হচ্ছে গ্রামীণ মানুষজন, ওকে ফাইন। ভিলেজার্স, আমরা আনসার করেছি কি ভিলেজার্স, গ্রামবাসী। তো এখানে রুরাল পিপল তো মনে হচ্ছে যে আনসার আসে, ঠিক আছে। আর এখানে দেখো তোমার রাস্টিক ফক, রাস্টিক ফক অর্থ হলো মানে রাস্টিক ফক বলতে ওই সমস্ত গ্রামের মানুষকে বলা হয় যারা একদম সাদাসিধা, সহজ সরল মনের গ্রামের মানুষদেরকে বলা হয় রাস্টিক পিপল। এখন দুইটার মধ্যে তফাৎ কিন্তু খুব বেশি না, ধরো যে তোমার 5%-এর মতো। কিরকম তফাৎ? রুরাল পিপল মানে হলো গ্রাম্য মানুষ, আর রাস্টিক পিপল মানে হলো গ্রামের সহজ সরল মানুষ। এখানে তোমার ভয় পেয়ে তারা তোমার বন জঙ্গলের আশেপাশে যাইতো না, তার মানে কি তারা সহজ সরল। এই প্যাসেজের মধ্যে আমরা যা পড়েছি এই অনুযায়ী বোঝা যাচ্ছে যে তারা গ্রামের খুব সহজ সরল মানুষ, যারা এর হাঙ্গামা পছন্দ করে না, এরকম মানুষকে বোঝানো হচ্ছে। তো এখানে রুরাল পিপল বলতে হচ্ছে গ্রামীণ মানুষ, গ্রামের মানুষ, আর রাস্টিক পিপল মানে হলো গ্রামের সাদাসিধা মানুষ। তাহলে এখানে তফাৎ কিন্তু খুব বেশি না, কিন্তু প্যাসেজের মিনিং অনুযায়ী আমাদের এখানে রাস্টিক পিপলই হবে, কারণ হলো সাদাসিধা মানুষ, সহজ সরল মানুষ বোঝানো হচ্ছে। তো গ্রামের মানুষ সহজ সরল হতেও পারে, আবার নাও তো হতে পারে, গ্রামের মানুষ। তো সুতরাং এখানে তোমার রাস্টিক পিপল দেওয়াটাই যুক্তিযুক্ত। ওকে জাহিদুল? স্যার ওকে ফাইন। 7 নাম্বারটা দেখো, দ্য ওয়ার্ড ডেপিক্ট মেনশনড ইন দ্য প্যাসেজ মিন্স, ডেপিক্ট অর্থ হলো চিত্রায়িত করা, তাহলে কি হবে? পোর্ট্রে, পোর্ট্রে অর্থ হলো চিত্রায়িত করা, অঙ্কন করা, আঁকা। ওকে, যেখানে কোনো সমস্যা হবে আমাকে বলবা। সাম গাজের পট স্ক্রলস আর ফাউন্ড, কিছু গাজের পট তোমার লেখচিত্র খুঁজে পাওয়া গেছে, কোথায়? কোথায়? ব্রিটিশ মিউজিয়ামে, ওটা দেওয়া আছে, একদম হুবহু দেওয়া আছে, এটা প্যাসেজের মধ্যে দেওয়া আছে। তাহলে দেখো 9 নাম্বার দেখো, দ্য ওয়ার্ড ফিয়ার্স, ফিয়ার্স শব্দটার অর্থ কি? ফিয়ার্স অর্থ হলো ভয়াবহ, ভীতিকর। তীক্ষ্ণ দৃষ্টি। হ্যাঁ বলো। স্যার কিছু অর্থ হলো ভীরু। ফিয়ারফুল অর্থ হলো তোমার ভয়ানক বা ভীতিকর, ফিয়ারফুল অর্থ কিন্তু ভয়ানক বা ভীতিকর। ফেরোসাস অর্থ হলো তোমার ভয়ানক, ভীতিকর। মডেস্ট অর্থ হলো নম্র, ভদ্র। তাহলে এখানে দুইটা ওয়ার্ডের মধ্যে তোমার গন্ডগোল লাগতে পারে, একটা হলো ফিয়ারফুল, একটা হলো ফেরোসাস, দুইটার অর্থ
তোমার একদম কাছাকাছি। ওকে, তবে এই প্যাসেজের মধ্যে ফিয়ার্স বলতে আসলে এখানে আমার ফেরোসাসকে বোঝানো হয়। প্রাণী, হিংস্র প্রাণী প্রাণীরা যখন হিংস্র হয়, এটা প্রাণীদেরকে মডিফাই করার ক্ষেত্রে তোমার সাধারণত সচরাচর ফেরোসাস ইউজ করা হয়। ওকে, যদিও কাছাকাছি ওয়ার্ড এটা, এক্ষেত্রে ফেরোসাসটাই কারেক্ট, ফেরোসাস দেওয়াটাই বেটার। তারপর দেখো নাম্বার 10, দ্য ওয়ার্ড অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট মানে স্বচ্ছ, স্পষ্ট, দৃশ্যমান এরকম। তাহলে হিডেন হবে না, ভিজিবল হবে। ভিজিবল মানে হলো দৃশ্যমান, অবস্কিউর মানে অস্পষ্ট, আননোটিসেবল মানে হলো অদৃশ্য, দেখা যায় না যা, নোটিস করা যায় না যা। তাহলে কি হবে? ভিজিবল, এটাই হবে। 11, দ্য ওয়ার্ড থ্রেটেন মেনশনড ইন দ্য প্যাসেজ। থ্রেটেন শব্দের অর্থ হলো ভয় দেখানো, ভয় দেখানো। তাহলে কি হবে? ইন্সপায়ার অর্থ হলো উৎসাহিত করা, এটা হবে না। ওয়ার্ন অর্থ হলো ভয় দেখানো, ওয়ার্ন হুমকি দেয়া, ভয় দেখানো। এনকারেজ অর্থ হলো উৎসাহিত করা। ব্ল্যাকমেইল অর্থ হলো হুমকি দিয়ে কোনো কিছু আদায় করা, ব্ল্যাকমেইল। ওকে, হুমকি দিয়ে কোনো কিছু আদায় করা। তাহলে এখানে তোমার এই যে ওয়ার্ন আর ব্ল্যাকমেইল, এই দুইটা কাছাকাছি, একটু তোমার অর্থগত তফাৎ আছে। তাহলে এখানে ব্ল্যাকমেইল অর্থ হলো তোমার হুমকি দিয়ে কোনো কিছু আদায় করা, আর থ্রেটেন অর্থ হলো তোমার ভয় দেখানো। তাহলে কোনটা হবে? ওয়ার্ন হবে এখানে। ওকে, এই প্যাসেজের মধ্যে ওয়ার্ন বোঝানো, প্যাসেজের মধ্যে এই ওয়ার্ডটা কি হিসেবে ইউজ হয়েছে? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং আছে, এই মিনিংটা তোমার আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে প্যাসেজের মধ্যে ওয়ার্ডটা কি অর্থে ইউজ হয়েছে। ওকে, নেক্সট দেখো, দ্য ওয়ার্ড ক্রিক। ক্রিক অর্থ হলো তোমার ছোট নদী বা নদীর মোহনা, ছোট নদী। তাহলে কি হবে? এস্টুয়ারি। এস্টুয়ারি অর্থ হলো ছোট নদী, খাড়ি। হ্যাঁ, অন্যগুলো হবে না। লেক মানে হলো তোমার খাল, ট্যাঙ্ক মানে পুকুর, রিভার মানে নদী। তাহলে কি হবে? এস্টুয়ারি শব্দের। তার মানে কি বোঝা যাচ্ছে? এই আনসার গুলো করার জন্য ইউ মাস্ট হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য হোল ওয়ার্ডস। ওকে, যত শব্দ দেওয়া আছে, যত শব্দ, সবগুলো শব্দের অর্থ তোমাকে জানতে হবে, বাংলা মিনিং বুঝতে হবে, otherwise you won't be able to answer the question. দেখো নেক্সট নাম্বার 13, দেখো the word vigilant mentioned in the passage means vigilant অর্থ হলো সজাগ, সতর্ক। তাহলে কেয়ারলেস আছে, কেয়ারলেস হবে না। কেয়ারলেস মানে হলো যে সতর্ক নয়, যত্নহীন। আনকেয়ারিং মানে হলো তোমার যত্নহীন, যে যত্ন করে না। আনগার্ডেড মানে একই কথা। ওয়াচফুল অর্থ হলো তোমার সতর্ক, সজাগ, জাগ্রত। তাহলে কোনটা হবে? ভিজিল্যান্টের সিনোনিম কি হবে? ওয়াচফুল আর ভিজিল্যান্ট একই কথা। ওয়াচফুল, ভিজিল্যান্ট, অ্যালার্ট, কনশাস, দিস আর দ্য সিনোনিমস। তারপর দেখো তোমার দ্য ওয়ার্ড প্রিডেটরি অর্থ হলো তোমার শিকারী প্রাণী, শিকারী যারা তোমার শিকার করে। গ্রিডি অর্থ হলো লুভি। তারপর কভেটাস অর্থ হলো লুভি। হান্টিং অর্থ হলো শিকারী। তারপর হলো তোমার আইডল অর্থ হলো তোমার অলস। তাহলে আইডল অর্থ কি? অলস। হান্টিং শিকারী। প্রিডেটরি অর্থ হলো শিকারী। তাহলে কোনটা হবে? হান্টিং। তারপর দেখো দ্য ওয়ার্ড এনেবল অর্থ হলো যোগ্য করা, সক্ষম করা, ঠিক আছে, সচল করা। তাহলে কি হবে? তোমার ফ্যাসিলিটেট অর্থ হলো সচল করা, সুযোগ দেওয়া। ইনহিবিট অর্থ নিবৃত্ত করা, কাউকে থামানো, নিবৃত্ত করা। ফরবিট অর্থ হলো নিষেধ করা, একই কথা। প্রিভেন্ট প্রতিরোধ করা। তাহলে ইনহিবিট, ফরবিট, প্রিভেন্ট এগুলো সিনোনিমস। ফ্যাসিলিটেট তোমার কি হবে? তাহলে এনেবলের সিনোনিম হবে ফ্যাসিলিটেট। ওকে, তারপর দেখো 16 নাম্বার, দ্য ওয়ার্ড প্রোটেকশন হলো নিরাপত্তা। আর তাহলে কি হবে এখানে? নেগলেক্ট অর্থ হলো তোমার অবহেলা করা। ইনসিকিউরিটি অর্থ হলো অনিরাপত্তা। সেফটি মানে নিরাপত্তা। এংজাইটি অর্থ হলো তোমার উদ্বিগ্নতা। তাহলে কোনটা হবে? প্রোটেকশন অর্থ হলো নিরাপত্তা বা সংরক্ষণ, নিরাপত্তা, সেফটি হবে। ইন্ডিজিনিয়াস অর্থ হলো তোমার আদিম, উপজাতি বা আদিম কোনো কিছু, প্রাচীন, দেশজ, এরকম কোনো কিছুকে বলা হয় ইন্ডিজিনিয়াস। ফরেন মানে বিদেশি, এটা অ্যান্টোনিম।
অ্যাবরিজিনাল মানে হলো আদিম, মডার্ন মানে হলো আধুনিক, রিসেন্ট অর্থ হলো সাম্প্রতিক। তাহলে কোনটা হবে? অ্যাবরিজিনাল। ওকে। The word collection, collection অর্থ হলো সংগ্রহ। The word collection mentioned in the passage means, কালেকশন অর্থ হলো সংগ্রহ। তাহলে তোমার ডিসঅনার মানে হলো অসম্মান জানানো, অর্থাৎ অ্যান্টোনিমাস অর্থ মতো ইউজ করা হচ্ছে। ডিসরেসপেক্ট সম্মান, ওই একই অর্থ, ডিসঅনার আর ডিসরেসপেক্ট। স্টক পাইল হলো সংরক্ষণ। ডিসলাইক অর্থ হলো পছন্দ, অপছন্দ করা, পছন্দ না করা, ঘৃণা করা। তাহলে কি হবে? স্টক পাইল, এটা হবে। The word cultivate, cultivate অর্থ হলো তোমার চাষাবাদ করা। ওকে। টিল্ট অর্থ হলো তোমার কাত করা, কোনো কিছু তোমার কাত করা, যেমন টেবিলটা তোমার কাত কাত করা, কাত হয়ে আছে, হেলে হেলে থাকা, এটাকে বলা হচ্ছে টিল্ট। ডেস্ট্রয় অর্থ হলো তোমার ধ্বংস করা। কাট অর্থ কাটা। হারভেস্ট অর্থ হলো ফসল ফলানো। হ্যাঁ, হারভেস্ট অর্থ ফসল ফলানো, কাল্টিভেট অর্থ চাষাবাদ করা। তাহলে কি হবে? কাল্টিভেট হবে। ওকে। তোমার টিল্ট অর্থ হলো তোমার ই করা, তোমার কাত করা, কাত হওয়া, এরকম। তাহলে কি হবে এখানে? কাল্টিভেট, হারভেস্ট হবে। 20 নম্বরটা দেখো, প্রিজার্ভ। প্রিজার্ভ অর্থ হলো সংরক্ষণ করা। তো ডেস্ট্রয় অর্থ হলো ধ্বংস করা, এর বিপরীত। সেভ অর্থ সংরক্ষণ করা। ওয়েস্ট অর্থ হলো তোমার নষ্ট করা। ডিস্টার্ব অর্থ হলো অসুবিধার সৃষ্টি করা। তাহলে কি হবে? সেভ। একইভাবে 21 নম্বরটা দেখো, দ্য ওয়ার্ড বিলিভ। বিলিভ অর্থ হলো তোমার বিশ্বাস করা। ডিনাই অর্থ অস্বীকার করা। রিজেক্ট অর্থ হলো প্রত্যাখ্যান করা। ট্রাস্ট অর্থ হলো তোমার বিশ্বাস করা। মিস বিলিভ অর্থ হলো অবিশ্বাস করা। তাহলে কি হবে? বিলিভের সিনোনিম হবে ট্রাস্ট। হ্যাঁ, বলো, কোনো সমস্যা থাকলে বলো, বলো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে আমরা কি শিখলাম এতক্ষণ? যা শিখলাম সেটা হলো তোমার একটা মাল্টিপল চয়েসের তোমার প্রশ্ন থেকে শুরু করে যে অপশনগুলো দেওয়া থাকবে, এভরি সিঙ্গেল ওয়ার্ডের আমাদেরকে মিনিং বুঝতে হবে। এর জন্য কি দরকার? প্রচুর শব্দ জানতে হবে। শব্দ জানার উপায় কি? এই প্যাসেজ পড়ে যখন তুমি বাসায় সলভ করবা, বাসায় আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি। আর যেভাবে এত সময় নিয়ে আমি মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করালাম, হয়তো বা নেক্সট ক্লাসগুলোতে এত সময় আমি দিব না, তোমাদেরকে কাজ দিব। জাস্ট আমি সিস্টেমটা দেখাচ্ছি যে তোমার একদম কোশ্চেন থেকে শুরু করে অপশনগুলোর মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে ভালো মতো বুঝতে হবে। একদম শব্দের মধ্যে ডুবে যেতে হবে। শব্দের মধ্যে ডুবে গিয়ে শব্দের মিনিং বুঝতে হবে, বুঝে তারপরে হলো আনসার করতে হবে, আদারওয়াইজ পারা যাবে না। ওকে, তাহলে অসুবিধা না থাকলে আমি তোমার কোশ্চেন আনসার শুরু করতে চাই। বলো দেখি, কোশ্চেন আনসার শুরু করবো কিনা? কোনো সমস্যা নাই? এমসিকিউ তোমার মাল্টিপল চয়েসে কোনো তো সমস্যা নেই নাকি? না স্যার। ওকে, এবার শ্রাবণী একটু আনমিউট করো। শ্রাবণী শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ফাইন, আমরা কোশ্চেন আনসার করব। তো কোশ্চেন আনসার তুমি কি বাসায় প্যাসেজটা পড়েছিলা? জি স্যার। আমি ইয়েকে বলেছি, শ্রাবণীকে বলেছি। জি স্যার, বাসায় প্যাসেজ পড়েছিলাম। ফাইন, না পড়লো আমি তো এখানে পড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কঠিন কোনো প্যাসেজ না। আমরা জি স্যার, আমি অ্যাডভান্স বই কিনি নাই তো স্যার, মানে এগুলো নাই আর কি, বাসায় পড়ছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। তোমার অ্যাডভান্স বই না থাকলেও কোনো সমস্যা নেই। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া থাকবে এগুলো ওই প্যাসেজের উপর ভিত্তি করে কোশ্চেনগুলো তৈরি করা আছে। আশা করি এগুলো পারা যাবে। বাংলা মিনিং বুঝলে, প্যাসেজের মিনিং বুঝলে অবশ্যই আমরা এগুলো আনসার করতে পারবো, ঠিক না? এখান থেকে জি স্যার। সমস্যা নেই। ওকে, তাহলে তোমার এ নাম্বার কোশ্চেনটা একটু পড়ো এবং এর বাংলা অর্থ বলার চেষ্টা করো একটু।
অসুবিধা নেই। স্যার এখানে অনেক চিল্লাচিল্লি স্যার তো উপরে। স্যার হোয়াট ডু ইউ নো অ্যাবাউট গাজীপুর? তুমি গাজীপুর সম্পর্কে কি জানো? রাইট ইউর আনসার ইন 2 সেন্টেন্স, মানে 2টা বাক্যে তুমি তোমার উত্তর দাও। ফাইন এটা ফাইন। কি বলবো? তাহলে গাজীপুর সম্পর্কে আমরা যা জেনেছি 2টা বাক্যে তুমি একটু বলার চেষ্টা করো দেখি। স্যার গাজীপুর আচ্ছা, ওয়াজ এ মুসলিমস। মানে শ্রাবণী কি জানি বলো তো, কোনো প্রবলেম হচ্ছে তোমার? কোনো সমস্যা? স্যার প্রবলেম হচ্ছে মানে আমার এখানে স্যার জি স্যার অনেক নয়েজ মানে কথা নয়েজ বলতে হচ্ছে। স্যার আচ্ছা হোক, সমস্যা জি নেই, অনেক। ঠিক আছে, অসুবিধা নেই। তোমার ইয়ে করো, বলার চেষ্টা করো, আমি শুনতে পাচ্ছি। স্যার গাজীপুর ওয়াজ এ মুসলিম saint. Sir, he spread Islam in the parts of Bengal close to the Sundarbans. Sir, এই ঠিক দুটো। আছে, ওকে, অসুবিধা নেই। 2টা বাক্যে তোমার গাজীপুর সম্পর্কে বললা, ঠিক আছে, থ্যাঙ্কস। আর পরের কোশ্চেনটা একটু পড়ো দেখি, পরের কোশ্চেন। What was Gazipur credited with? Describing ক্রেডিটেড, হ্যাঁ, with ক্রেডিটেড উইথ। example. Credited. Describe with example. Sir, Gazipur was credited with many miracles. For example, sir, এখানে তো বইয়ের মধ্যে দেয়া আছে এটা। দেয়া আছে, হ্যাঁ, এটা Sir, easily পারা যাবে, Yes, ঠিক sir. আছে। গাজীপুর তোমার বলা, তোমার মনে রাখবা যে আনসার করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, যদি কোশ্চেনের মধ্যে নাউন থাকে আনসারের মধ্যে প্রনাউন দিয়ে শুরু করাটাই বেটার। ওকে, যেমন এখানে গাজীপুর আছে, আমরা আনসার যখন করব তখন আমরা কি ইউজ করতে পারি? প্রনাউন হি। ওকে, হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস দিয়ে তুমি ইচ্ছা করলে তোমার এক্সাম্পল দিয়ে, ওই যে এক্সাম্পল যেটা দেওয়া আছে হুবহু ওটাই দিতে পারো। ফর এক্সাম্পল দিয়ে শুরু করে একদম হুবহু আনসার করা যাবে, এটা কোনো সমস্যা না। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার মানে নাউন থাকলে প্রনাউন দিয়ে শুরু করতে পারি। হ্যাঁ হ্যাঁ, স্যার অর্থাৎ একটু বলেন। নাউন প্রশ্নের মধ্যে দেখো নাউন আছে থাকলে গাজীপুর, প্রনাউন দিয়ে শুরু। হ্যাঁ, আমরা শুরু করব কিসে? প্রনাউন দিয়ে। ওকে, যেমন এখানে আছে পীর, ওকে স্যার। হ্যাঁ, নাউন আছে, আমরা প্রনাউন দিয়ে আনসারটা শুরু করলে দ্যাট উইল বি বেটার। ওকে, নাউন দিলে যে মানে হবে না বিষয়টা এরকম না, মানে স্মার্টলি যদি আমরা লিখতে চাই, সো তখন আমাদেরকে তোমার নাউন যদি থাকে প্রশ্নে আনসার করব প্রনাউনে, প্রশ্নের মধ্যে যদি প্রনাউন থাকে আনসার করব নাউনে। ওকে, যেমন এই যে দেখো এখানে ডি নাম্বারটা খেয়াল করো, why according to some stories did he fight, দেখো, with crocodiles, এখানে হি আছে, তাই তো? হি আছে না? হ্যাঁ, এখানে আছে হি, তার মানে প্রনাউন আছে। আমরা যখন আনসার করব তখন গাজীপুর দিয়ে শুরু করব। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। ইয়ে বলো, তোমার সূচনা একটু ডি আর ই সলভ করার চেষ্টা করো। Why, according to some stories, did he fight with crocodiles? মানে কিছু গল্প অনুসারে তিনি কেন কুমিরদের সাথে যুদ্ধ করতেন? হ্যাঁ, ওকে, আনসার ওয়াই দ্বারা প্রশ্ন করা থাকলে আমরা জানি 2 + v1 দিয়ে আনসার করা যায়, বিকজ দ্বারা আনসার করা যায়, ফর দ্বারা আনসার করা যায়, তাই না? ওকে, আনসার করো। গাজীপুর fought with the crocodiles কেন হচ্ছে বিকজ, আচ্ছা, আমরা প্যাসেজ যাই, প্যাসেজের মধ্যে because the crocodiles threatened the people of a region full of tunnels and created indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. ঠিক আছে, ওকে, অথবা তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো ফর দ্য প্রোটেকশন অফ দ্য ভিলেজ পিপল। ঠিক আছে, ফর দ্য প্রোটেকশন অফ দ্য ভিলেজার্স, এতটুকু দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। প্রশ্নগুলো কঠিন কিছু না, ইজি। তারপর আমরা এই নাম্বারে যাই, এই নাম্বারটা বলো। হ্যাঁ, এটা বলার চেষ্টা করো। What was the reason for which all predatory animals were said to have been kept within bounds? মানে কি কারণে শিকারী প্রাণীদেরকে একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল? What was the reason? Because of Gazipur's alert and vigilant presence, the predatory animals were said to have been kept within bounds. না, বলা হচ্ছে what was the reason for which, কারণ কি ছিল, যে কারণটার জন্য তোমার প্রাণীদেরকে
তোমার একটা সীমানার মধ্যে রাখতে হয়েছিল। কোন কারণে তাদেরকে রাখতে হয়েছিল? ফর দ্য প্রোটেকশন অফ দ্য ভিলেজার্স। এখানে বলা হয় না যে প্রেডেটরি অ্যানিমেল গুলা নিজেরাই যে তোমার বাধ্য ছিল। প্রশ্নটা একটু আবার কম দেখো, বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য রিজন ফর হুইচ ছিল যে এখানে তো প্যাসেজে সরাসরি বলা হয়েছে, প্যাসেজে বলা আছে যে বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্স প্রেজেন্স। এটাই আমি বলেছি যে বিকজ অফ গাজী পীরস অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্স প্রেজেন্স। হোয়াট ওয়াজ দ্য রিজন ফর হুইচ, হ্যাঁ ঠিক আছে, ওকে। অর্থাৎ কোন কারণে তোমার ইয়েরা তোমার প্রেডেটরি অ্যানিমালস গুলা একটা সীমানার মধ্যে থাকতে বাধ্য হয়েছিল, কোন কারণে? ঠিক আছে, ওকে, ইওর আনসার ইজ কারেক্ট। অর্থাৎ ওই যেটা বিকজ অফ, এই যে হুবহু দেওয়া আছে, বিকজ অফ দ্য গাজী পীরস অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্স প্রেজেন্স। হ্যাঁ, গাজী পীরস অ্যালার্ট এন্ড ভিজিলেন্ট প্রেজেন্স, ঠিক আছে, ওকে। এটার কারণেই তারা বাধ্য হয়েছিল, এটার কারণেই তারা একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকতে বাধ্য হয়েছিল। ওকে, ফাইন। তাহলে তোমার আমরা এইভাবে কোশ্চেন আনসার গুলো করতে পারি। মনে রাখতে হবে যে কোশ্চেন আনসার করার ক্ষেত্রে আমাদেরকে ডব্লিউএস ওয়ার্ড গুলার মিনিং বুঝতে হবে, তোমার ডব্লিউএস ওয়ার্ড এর আনসার করার সিস্টেম গুলো জানতে হবে। যেমন আমরা খেয়াল করো, ওয়ার্ড দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন তোমার শুধু তুমি কি জানো, গাজীপুর সম্পর্কে কি জানো? আমি গাজীপুর সম্পর্কে জানি যে, এভাবে আনসার করতে পারো। বা আমরা গাজীপুর সম্পর্কে জানি যে উনি এটা ছিলেন, এরকম। অর্থাৎ ওয়ার্ড দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া হয়, কোনো কিছু চাওয়া হয়। এখানে যেমন গাজীপুর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, ঠিক তেমনি হাউ দ্বারা যদি প্রশ্ন করা হয় তখন কিভাবে, হাউ অর্থ হলো কিভাবে, কেমন। হাউ ইজ গাজীপুর প্রেডিক্টেড, কিভাবে গাজীপুরকে তোমার চিত্রায়িত হতো, কিভাবে চিত্রায়িত হতো? যে উনি একটা বেঙ্গল টাইগারের রাইডিং এ, ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার and having a snake with his hand in his hand। অর্থাৎ এখানে প্রকৃতি বোঝাচ্ছে, ম্যানার বোঝাচ্ছে। ওকে, হাউ কিভাবে তাকে চিত্রায়িত হতো, কিভাবে। তাহলে তোমার আনসার আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা আনসার করতে পারি। হাউ দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন শুধু অ্যাডভার্ব দিয়ে আনসার করতে পারি, অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা, ঠিক আছে, আমরা আনসার করতে পারি। তারপর হোয়াই দ্বারা প্রশ্ন করলে আমরা তোমার বিকজ দ্বারা আনসার করতে পারি, টু প্লাস V1 দ্বারা আনসার করতে পারি, তারপর বিকজ অফ দ্বারা আনসার করতে পারি, ডিউ টু দ্বারা আনসার করতে পারি, ওকে, অথবা ফর দ্বারা আনসার করতে পারি হোয়াই দ্বারা যখন প্রশ্ন করা থাকবে। এগুলো আমরা অবশ্যই এগুলা তোমরা নিশ্চয়ই জানো, কঠিন কিছু না। ঠিক আছে, আমরা ধরো এখন ইয়েতে যেতে চাই, ফ্লো চার্ট নিয়ে আলোচনা যেতে চাই। আজকে কি সময় পাবো নাকি শেষ করবো আজকে? আজান কয়টায় স্যার? শেষ করব স্যার, 5টা শুরুই স্যার। আচ্ছা, যাও, আজান দিয়ে দিবে। তাহলে তোমার একটু আলোচনা করি আর কি। ফ্লো চার্ট, সাধারণত ফ্লো চার্টই তোমাদের বেশি আসে। এই টেবিল, যেটা টেবিলের ব্যবহারটা তেমনটা আসে না, এটা তেমনটা আসে না। এটা তোমরা 6, 7, 8, 9 এ করেছো। ফ্লো চার্টটা হয়তো তোমাদের নতুন, কিন্তু এটাও ভেরি ইজি, খুব কঠিন কিছু না। এখানে কি জানতে চাওয়া হয়েছে এটা জানতে, যেমন আমরা পড়ছি, কি জানতে চাওয়া হয়েছে? Based on your reading of the passage, make short notes in each of the boxes in the flow chart. Flow chart এর মধ্যে আমরা শর্ট নোট লিখবো। প্যাসেজ যে পড়েছি আমরা, প্যাসেজের উপর ভিত্তি করে আমরা প্রতিটা বক্সের মধ্যে কিছু শর্ট নোট লিখবো। শোয়িং, মনে রাখতে হবে যে তোমার ফ্লো চার্টের ক্ষেত্রে এই শোয়িং এর পরে প্রেজেন্ট পার্টিসিপল টাইপের একটা ভার্ব থাকবে, শোয়িং, ডেসক্রাইবিং, নারেটিং, এই টাইপের। ম্যাক্সিমাম ক্ষেত্রে শোয়িং থাকে। হ্যাঁ, এটার পরে কি আছে, এটা হলো ফ্যাক্ট। এই জিনিসটা বুঝতে পারলে আর কোনো কিছু লাগবে না, ভেরি ইজি। এখানে কি চেয়েছে? শোয়িং সাম মিথস এন্ড, দেখো, শোয়িং সাম মিথস এন্ড লিজেন্ডস অফ গাজীপুর। গাজীপুরের যে তোমার গাজীপুর সম্পর্কে যে তোমার লৌকিক কাহিনী, লোককাহিনী, পৌরাণিক কাহিনী যে রয়েছে, এগুলো তোমার প্রতিটা বক্সের মধ্যে তুলে ধরে এই তোমার শর্ট নোট গুলা লিখবে, এটাই বলেছে আর কি। তাহলে তোমার তার সম্পর্কে তো আমরা মিথ এবং লিজেন্ড জানি, তো এটা কঠিন কোনো কিছু না। একটা করে দেওয়া আছে, বলা আছে যে এ মুসলিম সেন্ট হ্যাভিং
spread Islam in the parts of বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। এটাও একটা পৌরাণিক কাহিনী, লোককথা এর সম্পর্কে, গাজীপুর সম্পর্কে। অর্থাৎ 2, 3, 4, 5, 6 প্রতিটা বক্সের মধ্যে এই ধরনের তোমার আমরা বক্তব্য লিখবো, শর্ট নোট লিখবো, টিকা টাইপের লিখবো, যেটা সেন্টেন্স হবে না, মনে রাখতে হবে, যেটা শর্ট নোট হবে, নট সেন্টেন্স। সেন্টেন্সের কথা বলে নাই। আচ্ছা, সেন্টেন্সের জন্য তোমার সাবজেক্ট লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এক্ষেত্রে শুধু ভার্ব দিয়ে হতে পারে অথবা কোনো ফ্রেজ দ্বারা হতে পারে, যদি পূর্ণাঙ্গ ভাবে তোমার অর্থ প্রকাশ করে। আমরা তাহলে দেখো 1 নম্বরটা বলা হলো যে তোমার যেটা দেওয়া আছে সেটা হলো তোমার উনি ছিলেন একজন মুসলিম সাধক যিনি তোমার সুন্দরবন অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন। এটাও একটা মিথ, সত্য না মিথ্যা এটা কিন্তু ঠিক নাই। এটা তোমার কল্পকাহিনী থেকেই মানুষের মুখে মুখে চলে আসছে। ওকে, তাহলে প্রথম লাইনটা ওরা বলে দিয়েছে। এবার বলো তোমার তার সম্পর্কে আর কি কি মিথ আছে। অনেক মিথ আছে। তাহলে 2 নম্বরটা আমরা বলতে পারি যে তোমার দেখো এই যে আমরা এই লাইনটা বলতে পারি, could supposedly he could supposedly calm dangerous animals, এতটুকু বলা আছে, আচ্ছা না? ইচ্ছা করলে আমরা, এটাও তো একটা মিথ তার সম্পর্কে। তাহলে তোমার আমরা ওই জায়গায় সাবজেক্ট দেওয়ার দরকার নেই, সাবজেক্ট না দিয়ে আমরা বলতে পারি could supposedly calm dangerous animals, এতটুকু দিলেই চলবে। ওকে, তারপর আমরা বলতে পারি যে এই যে দেখো আরেকটা আছে, মেক দেম ডসাইল বলেছে না, তাহলে আমরা এই অংশটুকু নিতে পারি, মেক দেম ডসাইল কথা বলা আছে, আমরা এই অংশটুকু নিজের ভাষায় কিছু শব্দ চেঞ্জ করার দরকার হলে করব আমরা। আমরা 3 নম্বরে বলতে পারি তোমার could make dangerous animals docile, এতটুকু বলতে পারি, could make dangerous। এই দেম আছে, প্রনাউন দেওয়া যাবে না। প্রনাউন কেন দেওয়া যাবে না? প্রতিটা তোমার বক্সের মধ্যে তুমি যা লিখবা একদম ইন্ডিপেন্ডেন্টলি যাতে অর্থ প্রকাশ করে। মেক দেম ডসাইল বলা যাবে না, এতটুকু। এই দেম প্রনাউনটা লেখা যাবে না, এখানে নাউন দিতে হবে। তো নাউন দিলে আমরা কি আনতে পারি? কাদেরকে তোমার বাধ্য করতে, বসে আনতো ডেঞ্জারাস অ্যানিমালস কে। তাহলে আমরা বলতে পারি যে কুড, ওই কিভাবে, হি কুডের দরকার নেই, কুড মেক ডেঞ্জারাস অ্যানিমালস ডসাইল, এতটুকু বলতে পারি। এটাকে ভেঙে আমরা 2টা করলাম, তাহলে আমরা 2, 3 করলাম। আর তার সম্পর্কে কি আছে? তার সম্পর্কে আর কি মিথ আছে? আর কি মিথ আছে বলো, কি বলা যায়? যে এটা তো একটা মিথ। এই যে দেখো, এই যে তোমার ফট ক্রোকোডাইলস নাকি কুমিরের সাথে লড়াই করতেন, এটা কি তোমার না, তার সম্পর্কে একটা মিথ না? তাহলে আমরা তোমার 4 নম্বরে বলতে পারি তোমার ফট ক্রোকোডাইলস, এটা আমরা 4 নম্বরে বলতে পারি। তারপর তোমার 5 নম্বরে বলতে পারি তোমার could write fierce looking Bengal tigers, এভাবে দিতে পারি। এখানে রাইডিং এ ফিয়ার্স লুকিং আছে, এটা এই বর্ণনাটা হলো একটা ছবির বর্ণনা। ছবির বর্ণনা হুবহু এভাবে দেওয়া যাবে না, আমরা তোমার দিতে পারি তোমার could write fierce looking Bengal tigers। ওকে, তারপর বলতে পারি তোমার যে তোমার এটা গেল, আমরা ধরো 4 নম্বরে দিলাম, বা সিরিয়ালি দিতে পারি, এটা তোমার 3 নম্বরে। 4 নম্বরে দিতে পারি ওই তোমার ফট ক্রোকোডাইলস, এটা আমরা 4 নম্বরে দিতে পারি। আর কি তার সম্পর্কে আর কি মিথ আছে বলো? তোমার দিতে পারি he enabled villagers, হ্যাঁ বলো, enabled villagers to live close to forest and jungles and cultivate their lands। এটাই ঠিক আছে। বলতে পারি যে তোমার enable তোমার villagers বলাই আছে এখানে, enable villagers to live close to সুন্দরবনস। ওকে, close to forest and jungles, এটা একটা লাইনে দিতে পারি। ইচ্ছা করলে এই যে কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এটাকে আলাদা ভেঙে আমরা দিতে পারি। ঠিক আছে, এটাকে ভেঙে আলাদাভাবেও কিন্তু আমরা দিতে পারি, কারণ এটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা তোমার বলতে পারি enable villagers to cultivate their lands, এতটুকু বলতে পারি। ঠিক আছে,
তাহলে কয়টা হয়ে গেছে আমাদের? 4-5টা হয়ে গেছে তো নাকি? জি স্যার। তো এইভাবে আমরা মনে রাখতে হবে যে ফ্লো চার্ট কঠিন কোনো কিছু না। ফ্লো চার্টটা হলো মূলত তোমার ইয়ের ধারাবাহিকভাবে তথ্যগুলো দেওয়া। তো তথ্যগুলো ধারাবাহিকভাবে দেওয়াটাই বেটার। ওই যে আমরা 3-4 এইভাবে যখন দিব তখন খেয়াল রাখতে হবে যে কোনটার পর কোনটা আসে, ওগুলো আমরা পেন্সিল দিয়ে পেজের মধ্যে দাগিয়ে নিবা, দাগিয়ে নিয়ে কোনটার পর কোনটা আসে ওটা দিবা। এবং তথ্য দেওয়ার ক্ষেত্রে যাতে ওটা সেন্টেন্স না হয় এটা একটু খেয়াল করবা। অর্থাৎ শুরুটা কিভাবে করেছে, ওরা শুরুটা যদি তোমার সেন্টেন্স দ্বারা করে সেন্টেন্স দিতে পারো, সেন্টেন্স যদি না দেয় যেমন এখন দেখো এটা কিন্তু সেন্টেন্স না। এ মুসলিম সেন্ট হ্যাভিং স্প্রেড ইসলাম in the parts of Bengal close to the Sundarban, সেটা ফ্রেজ, not clause or sentence. That's why আমরা যখন তথ্য যখন দিব তখন এটা খেয়াল রাখতে হবে। তার মানে তোমার প্রতিটা জায়গাতে মনে রাখতে হবে যে শোয়িং, সাম, মিলস, শোয়িং এর পরে কি আছে, এটা হলো ফ্যাক্ট। ওকে।